নমস্কার, আমি স্বাগতা। আর আজকে আমার নিবেদন সুপ্রিয় ভট্টাচার্যের লেখা ক্ষমা। 2006 সালে একবার পড়ে গিয়ে ডান পায়ের হাঁটুতে একটু ব্যথা পেয়েছিলাম ঠিকই, কিন্তু ডাক্তার দেখিয়ে এক্স-রে আর এমআরআই করবার পর কিছু পাওয়া যায়নি। তখন আর অসুবিধা না হলেও 2011-র শীত পড়তেই হাঁটুতে ব্যথার উপশম দেখা দিল। আবার কিছুদিন পর ঠিকও হয়ে গেল। তখন ব্যথাটা নিয়ে খুব একটা গুরুত্ব দিইনি, কারণ আমার একমাত্র মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছিল। পরের বছর 2012 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়ের বিয়ে ফাইনাল হয়ে গেল, মার্চের দ্বিতীয় সপ্তাহের ডেটে, অর্থাৎ ফাল্গুন মাসে। ছেলেপক্ষের কোনো কিছু দাবি দাওয়া বা বায়না না থাকায় ভেবেছিলাম মেয়েকে 25-30 ভরির গয়না দেব। হাতে সময়ও খুব কম, তাই পরিচিত ননীকান্ত স্বর্ণকারের সাথে কথা বলে ডিজাইন দেখিয়ে 8 লক্ষ টাকা তাকে অ্যাডভান্স করে দিয়ে বললাম 15 দিনের মধ্যে গয়নাগুলো আমাকে দিতে হবে। এবছর শীতটা পড়তেই যেন পায়ের ব্যথাটা বেড়ে গেল। এই তো কদিন আগে পুজো গেল, হেঁটে হেঁটে ঠাকুর দেখলাম, তখন ব্যথাটা ছিল না। কিন্তু এই অক্টোবরে 69-এ পা দেওয়া থেকে হাঁটুর ব্যথার সাথে 2 পায়ের মাসেলের ব্যথাটাও খুব বেড়েছে, যেটা কদিন আগেও ছিল না। 2010-11 সাল থেকে মাঝে মধ্যে ডান পায়ের হাঁটুতে একটু এত ব্যথা হলেও কখনো হাঁটতে চলতে অসুবিধা হতো না, কিন্তু এবারের ব্যথাটা একেবারে হাঁটা চলা বন্ধ করে দিয়েছে। কারণ ব্যথার তীব্রতা এতটাই দাঁড়াতে পর্যন্ত পারছি না ঠিক মতো। সুজাতা, মানে আমার স্ত্রী, কদিন ধরে ডাক্তার দেখানোর কথা বলছে, কিন্তু আমি যেখানে থাকি সেখানে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল থাকলেও ট্রিটমেন্ট ঠিক মতো হয় না। তাই বাইরে থেকে আসা একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়ে দিন 15 ওষুধ খাওয়ার পরও ব্যথার কোনো উপশম না হওয়ায় সুজাতা মেয়ে সায়নীকে ফোন করে বলল, তোর বাবার হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে। এখানে ডাক্তার দেখিয়ে 15 দিন ওষুধ খাওয়ার পরও কোনো ইমপ্রুভ হয়নি। সায়নী সব শুনে তার মাকে বলেছে, বাবার এতটা অসুবিধা হয়েছে, তুমি আমাকে আগে বলোনি কেন? ঠিক আছে, আমি দেখছি কোনো ভালো অর্থোপেডিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা। সেই মতো বাইপাসের ধারের এক নামকরা হসপিটালের এক ডাক্তারের কাছে সায়নী অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিল। আজ সায়নী আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে সেই অ্যাপয়েন্টমেন্ট করা ডাক্তারের কাছে দেখাতে। আমি মনোজ। ডাক্তারবাবু আমাকে দেখে আমার ইউরিক অ্যাসিড আর ভিটামিন ডিটা পরীক্ষা করে নিয়ে আসতে বললে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম, এখন কি পরীক্ষা করে দেবে? ডাক্তারবাবু বললেন, আমি ফোন করে বলে দিচ্ছি আপনি আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্টে চলে যান, ওরা আপনার ব্লাড স্যাম্পল নিয়ে 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। ব্লাড দিয়ে বসে থেকে রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুকে দেখালে ডাক্তারবাবু বললেন, আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়েছে আর ভিটামিন ডিটা কমেছে। গায়ে রোদ্দুর লাগানোর কথা বলে ওষুধ লিখে দিয়ে আমাকে যখন ছাড়লেন তখন প্রায় 3:30 বাজে। বাইরে বেরিয়ে রাস্তায় এসে সায়নীকে বললাম, বারাসাতের কত বাস তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তার যে কোনো একটাতে উঠে চলে যাব, ওলা উবের করতে হবে না। সায়নী বলল, এখন বাসে কিন্তু ভিড় হবে, যদিও বা ঠেলে ঠুলে উঠতে পারো, দাঁড়াতে পারবে তো? তোমার তো পায়ে ব্যথা। বললাম, ঠিক আছে, 2-1টা বাস দেখি, যদি না পারি তখন না হয় তুই ওলা উবের বুক করিস। সায়নী আর কিছু না বলে বাস আসছে কিনা দেখতে লাগলো। 5টা বারাসাতের বাস ছেড়ে দিয়েছি, তাতে এত ভিড় ছিল উঠতে পারিনি। সায়নী চেষ্টা করছে ওলা বা উবের বুক করার, সেটাও হচ্ছে না। খারাপ লাগছে এই ভেবে মেয়েটা প্রথমে ওলা উবেরের কথা বলেছিল, তখন ওর কথা আমি শুনিনি। 4:30 বেজে গেছে, একদম পিক টাইম। যে সমস্ত বাসগুলো যাচ্ছে তাতে সব ভিড়ে ঠাসা, এমনকি দরজার হ্যান্ডেল ধরে প্যাসেঞ্জাররা ঝুলতে ঝুলতে যাচ্ছে। আমি তখন মনে মনে ভাবছি, খরচা বাঁচানোর জন্য মেয়েটাকে বাসের কথা না বললেই ভালো হতো। এখন যে অবস্থা তাতে বাসে তো ওঠাই যাবে না, তার উপর ওলা উবের পাওয়াও মুশকিল হয়ে যাবে।
ঠিক তখনই দেখলাম একটা কালো রঙের 4 চাকা গাড়ি আমাদের সামনে দিয়ে এগিয়ে গিয়ে আবার পিছন দিকে ফিরে আসছে। সায়নী সরে দাঁড়িয়ে আমাকে সরে দাঁড়াতে বলল। আমি যখন সরে দাঁড়ালাম তখন গাড়ির দরজা খুলে 25-26 বছরের একটি ছেলে নেমে দাঁড়িয়ে আমাকে প্রণাম করে বলল, জেঠু আমাকে চিনতে পারছেন? ছেলেটিকে ভালো করে দেখে মাথা নাড়িয়ে না বলে একবার মেয়ের দিকে তাকিয়ে ছেলেটিকে বললাম, তুমি কে বাবা? ছেলেটি বলল, আপনি বসিরহাট যাবেন তো? ছেলেটির দিকে তাকিয়ে থেকেই বললাম, না আমি আজ যাব না, আজ মেয়ের বাড়ি বারাসাতে যাব, কাল বসিরহাট যাব। ছেলেটি এবার বলল, চলুন আমি আপনাকে আপনার মেয়ের বাড়িতে নামিয়ে দিচ্ছি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে থেকেই বললাম, কিন্তু বাবা আমি তো তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? ছেলেটি বলল, আমি ননীকান্ত চৌধুরীর ছেলে সোমনাথ। আমি অবাক হয়ে সোমনাথকে আর তার গাড়িটিকে দেখে বললাম, ননীকান্ত মানে স্বর্ণকার ননীকান্তর ছেলে তুমি? সোমনাথ হ্যাঁ বলে বলল, বাবা মারা গেলেও আপনার টাকার কথা আমাকে বলে গিয়েছিলেন, খুব শিগগিরই আপনার টাকাগুলো আমি দিয়ে দেব। মেয়ের দিকে তাকিয়ে সোমনাথকে বললাম, 2012 সালের 8 লক্ষ টাকা 2023 সালে তার আর কোনো দাম থাকে? তখন সোনার ভরি 30,000-এর মধ্যে ছিল, আর এখন? সোমনাথ বলল, জানি জেঠু, কিন্তু আমার বাবাকে দেনামুক্ত হওয়ার সুযোগ দেবেন না? তখন তো বাবার কিছু করার ছিল না, আপনার ওই টাকার জন্য বাবার গুডউইল নষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে বাবার ঘুরে দাঁড়াতে পারেননি। আপনি তো পরে শুনেছিলেন বাবা যার কাছে সোনা কিনতে গিয়েছিল সেই টাকাটা চোট করে দিয়ে পালিয়ে গিয়েছিল। মাঝখান থেকে আমার বাবার গুডউইল, ব্যবসা সব নষ্ট হয়ে গিয়েছিল। সায়নী 1 পা 2 পা করে এগিয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছিল। সে এবার বলল, 2012 সালে ওই 8 লক্ষ টাকার ধাক্কা সামলিয়ে আমাকে বিয়ে দেওয়ার জন্য বাবার ব্যবসার বড় ক্ষতি হয়ে গিয়েছিল, যে কারণে বাবা আর বড় স্কেলে ব্যবসাটা করতে পারেননি। পরে তো আস্তে আস্তে ব্যবসাটাই ছেড়ে দিতে বাধ্য হয়েছে টাকার কারণে। অথচ আমার বাবা ওই সময় ভালোই ব্যবসা করতেন বলে তো আপনার বাবাকে গয়না তৈরি করবার জন্য 8 লক্ষ টাকা আগাম দিয়েছিলেন। 3 দিন পর আপনার বাবা এসে যখন জানালেন তিনি যাকে সোনা কিনতে দিয়েছিলেন সে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে, সেদিন আপনার বাবার কান্নাকাটি দেখে আমার বাবা থানা পুলিশ না করে বলেছিলেন, সব ঠিক হয়ে গেছে, কটা দিন পর মেয়ের বিয়ে, তোমার উপর ভরসা করে তোমাকে গয়নার দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এইভাবে ডোবালে। এখন কান্নাকাটি করে কি হবে, বরং দেখো কিভাবে কি করা যায়। কিন্তু শেষ পর্যন্ত আপনার বাবা কিছুই করতে পারেননি। বাবা চেষ্টা করেছিলেন আমার বিয়ের ডেট পিছিয়ে দেওয়ার, কিন্তু ছেলেপক্ষ রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাবার ব্যবসার টাকা ভেঙে আমার বিয়েটা দিয়েছিলেন, যে কারণে পরবর্তীকালের টাকার অভাবে বাবা ব্যবসায় মার খেতে লাগলেন, আর এখন তো বাবা ব্যবসাটাই ছেড়ে দিয়েছেন। সোমনাথ বলল, দিদি আমি বুঝতে পারছি সব, কিন্তু ওই সময় বাবা চেষ্টাও করেছিলেন, কিন্তু কিছু করতে পারেননি। আজ বাবা না থাকলেও আমি আস্তে আস্তে ইট কয়লার ব্যবসা করে একটা জায়গায় এসেছি। কলকাতায় এসেছিলাম যাদের কাছে ইট সাপ্লাই করি তাদের থেকে টাকার তাগেদা করতে। বলে গাড়ি থেকে একটা ব্যাগ বার করে সেটা খুলে 4টে 500 টাকার নোটের বান্ডিল বের করে আমার হাতে দিয়ে বলল, 2 লক্ষ টাকা রেখে দিন, বাকি টাকাটা 3টে কিস্তিতে আপনাকে দিয়ে দেব, শুধু একটা অনুরোধ। বলে ব্যাগটা আবার গাড়ির মধ্যে রেখে আমার সামনে হাত জোড় করে সোমনাথ বলল, টাকাটা শোধ হয়ে গেলে মন থেকে আমার বাবাকে একটু ক্ষমা করে দেবেন, যাতে ওনার আত্মা শান্তি পায়। আমি সোমনাথের জোর করা হাতটা নামিয়ে দিয়ে বললাম, ঠিক আছে, তুমি যেটা চাইছো সেটাই হবে। বলে মেয়েকে বললাম, উঠে বস, বারাসাত পর্যন্ত অন্তত সোমনাথের গাড়িতে যাই। বলে টাকাটা মেয়ের কাছে দিয়ে আমি গাড়িতে উঠে বসলাম। সমাপ্ত। কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে
বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ।